বাবা হরভজন সিং। ওয়েলকাম টু নাথুলা। এই হচ্ছে নাথুলা পাস, ইন্দো চায়না বর্ডার। जिंदगी का सबसे बुरा रास्ता, কুয়াশায় ঠান্ডায় একাকার হয়ে যাচ্ছে। তো সামনে শান্তনু গাঙ্গুলি, এরকম জায়গায় এইভাবে ভাবতেই পারিনি। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন বেরোবো ছাঙ্গু নাথুলার উদ্দেশ্যে। পারমিট রেডি হয়ে গেছে গানি ভাইয়ের থেকে। গানি ভাইয়ের ডিটেল তোমাদেরকে আমি অবশ্যই দিয়ে দেবো, দিয়েছি অলরেডি ডিসক্রিপশন বক্সে। তো এবার বেরোবো সোজা নাথুলা ছাঙ্গু বাবা মন্দিরের দিকে। তো চলো ডিরেক্ট মোটো ব্লগে কথা হচ্ছে। তো হোটেল থেকে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ছাঙ্গু লেক যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। আর ঠান্ডা এখানে গ্যাংটকে খুব একটা বেশি ঠান্ডা নেই। টিবেট রোড ধরতে হবে। ছাঙ্গু के लिए ये वाला रास्ता देना अपने, ছাঙ্গু के लिए টিবেট রোড না? হ্যাঁ হ্যাঁ টিবেট রোড, ঠিক আছে। তো বন্ধুরা টিবেট রোড ধরে নিয়েছি। টিবেট রোড ধরে এবার ওপরের দিকে উঠতে হবে। 9:30 পৌনে 10টার মধ্যে ফার্স্ট চেকপোস্টটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর এত সুন্দর একটা ভিউ নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি ছাঙ্গুর দিকে, প্রচণ্ড এক্সাইটেড। আর তোমরা তো সাথে থাকছোই। তো চলো, আগের বার অনেকদিন আগে আমি ছাঙ্গু একবার এসেছিলাম বাই কার আর কি, মানে লোকাল ট্রান্সপোর্টে গেছিলাম। তো ওই সময় ছাঙ্গু লেক অব্দি উঠতে পারিনি, এতটাই বরফ ছিল মার্চ মাসের দিকে। তো ছাঙ্গুর আগে 10 মাইল চেকপোস্ট অব্দি গিয়ে আমাকে ব্যাক করতে হয়েছে। তো সেইবারের ইচ্ছেটা পূরণ হয়নি। সো এইবার ট্রাই করছি যাতে ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরটা কমপ্লিট করতে পারি। হোটেলে তো আমরা শুধু রাতের স্টেটার জন্য রাখি, আর বাকি সময়টা তো শুধু রাস্তায় কাটে আমাদের। তো চলো, আর বেশি কথা নয়, ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। ইউটার্নটা নিয়ে নিলাম। এই রোডটা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে ছাঙ্গু নাথুলার উদ্দেশ্যে। তো 10 মিনিট এখানে একটু দাঁড়ালাম, বিকজ গাড়িটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার অনেকক্ষণ ধরে টানছে। আমার তো অ্যাভেঞ্জার গাড়ি, ওকে মাঝে মাঝে একটু রেস্ট দিতে হয়। আমার গাড়িতে প্রচুর ওয়েট ক্যারি করতে হচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে এগোই নাথুলার উদ্দেশ্যে। এখান থেকে এখনও 29 কিলোমিটার দেখাচ্ছে, বেশিক্ষণ না, ধীরে ধীরেই যাই প্রকৃতির শোভা নিতে নিতে। আর সামনে দেখো, ও ভাই সাহেব, জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট দেখো, এত সুন্দর একটা ভিউ তোমাদের জন্য অপেক্ষা করছে। একবার প্রাণ ভরে এর স্বাদ নাও। অসাধারণ লাগছে। মানে এটা বলে বোঝানোর মতো নয়, এটা নিজে চোখে না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি কেন বলছি। ক্যামেরায় কতটা আসবে না আসবে আমি বলতে পারবো না, কিন্তু চোখের সামনে যে দেখছি, এত সুন্দর ওয়েদার আজকে, মানে সত্যি। সবাই তো বলছে নাথুলাতে বরফ পাওয়ার চান্স আছে, জুলুকেও বরফ পাওয়ার চান্স আছে। তো দেখি, যদি কপাল ভালো থাকে তাহলে বরফ আশা করি পেতে পারি। এখনও জানি না, আমার গাড়ি খুব বেশি জোরে টানতে পারছে না এখনই, কেন বুঝতে পারছি না। আমি গ্রিপ পাচ্ছি না, হয়তো হতে পারে ওয়েদারের জন্য, হয়তো পাওয়ার পাচ্ছে না মাঝে মাঝে। আর অসাধারণ কিছু কার্ভস, এই কার্ভসগুলোতে অবশ্যই অসাধারণ, এনজয় করবে, কিন্তু তার সাথে সাথে সাবধান, বিকজ এই কার্ভসেই কিন্তু বিপদ আপদ ঘটার একটা বড় সম্ভাবনা বা চান্স থাকে। এতক্ষণ তো রোদ চলছিল, এবার আস্তে আস্তে সামনে দেখো মেঘ আস্তে আস্তে কিন্তু ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে চারিদিকটা। তো ধীরে ধীরে কিন্তু আমাদের এইবার রাইডিং আরও কিন্তু স্টিফ হয়ে যাবে, আর তার সাথে সাথে আরও বেশি কিন্তু অবস্টাকেল আসবে। তো পারবা নেই। এর আগেও আমি চড়াই করেছি, এর আগেও আমি নর্থ সিকিম গেছি, ওটা ছিল 18,000 ফিট, এটা তো 14,000 ফিট। তো আমার রেড বুলের উপরে প্রচুর ভরসা। অনেক বেশি বড় কাজ করতে গেলে কখনো কখনো 2 পা পিছিয়েও আসতে হয় 10 পা আগে এগোনোর জন্য।
শুধু রাইডিংয়ের ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। যতটুকু আমি জানি যে কখনো বড় কিছু করতে গেলে ধীরে 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 স্টার্ট করতে হয়। আমি সেজন্য ধীরে 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 স্টার্ট করেছি, আর এখনও পর্যন্ত তো কোনো প্রবলেম হয়নি। আর ওয়েদারের কথায় আসি, ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা হয়ে আসছে। বেশ ঠান্ডা মানে আমার হাত কিন্তু এবার আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে। বন্ধুরা, আমরা আজকে নাথাং ভ্যালি অবধি যাব। নাথাং ভ্যালিতে আমাদের আজকে স্টে আছে। নাথাং ভ্যালিতে স্টে করে তারপরে দেখি কত দূর যাওয়া যায়। নাথাং ভ্যালি অবধি যাব। চলো আস্তে আস্তে এগোই। সামনে আরেকটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। তো ওই চেকপোস্টে পারমিটের একটা কপি দিয়ে তারপরে আস্তে আস্তে এগোতে হবে। কাটা বলছে এখন বাজে প্রায় 10:20-21, আর এত সুন্দর একটা ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। ঝর্ণাটার জলটা একদম কম, কিন্তু ঝর্ণাটা খুব সুন্দর লাগছে। অনেকটা উপর থেকে, যেখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম মেঘে ঢেকে গেছে, ওইখান থেকে ঝর্ণাটা কিন্তু বয়ে আসছে। বলতে পারো একদম শিব ঠাকুরের জটা থেকে যেন আসছে। আর সামনেটা দেখো, সামনেটা পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট 10 মিনিট আগে যখন আমি স্টার্ট করলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে, তখন কিন্তু পুরো ক্লিয়ার ছিল, রোদ ছিল। আর এখন কিন্তু পুরো ফগি হয়ে গেছে। আর 19 মিনিট লাগবে, 13 কিলোমিটার বাকি ছাঙ্গু লেক। তো চলো ছাঙ্গু লেকের কাছাকাছি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। রাস্তায় ফগি রাস্তা এনজয় করতে থাকো। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, পেছনে কাঞ্চনজঙ্ঘা চকচক করছিল জাস্ট কিছুক্ষণ আগে। আর এত ঠান্ডা, গাড়ি থেকে নেমে কাঞ্চনজঙ্ঘা অবধি যেতে যেতে, মানে কাঞ্চনজঙ্ঘা অবধি যেতে যেতে না, কাঞ্চনজঙ্ঘার ভিউটা অবধি যেতে যেতে, ছবি তুলতে তুলতে অলরেডি মেঘে ঝট করে ঢেকে গেল। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখনো ছাঙ্গু পৌঁছায়নি, বলছে তো এখনো এখানেই 3, 3.5, 4 ডিগ্রি এরকম হবে। তো ছাঙ্গু পৌঁছাতে যেন মনে হচ্ছে 0 হয়ে যাবে। তো চলো আর বেশি দেরি করবো না, এবার আস্তে আস্তে এগোই। সামনে ছাঙ্গু যেতে হবে, তারপরে বাবা মন্দির, তারপরে নাথুলাও যে উঠবো আজকে টার্গেট আছে। তো স্টে টিউনড, আবার মোটো ব্লগে চলে আসছি। চলো। বাইক থেকে বেশি নিচে নামতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর আমার সাইডে দেখো ম্যাজেস্টিক ছাঙ্গু লেক, হালকা হালকা কিন্তু বরফের একটা ছিটে ফোঁটা পড়ছে দেখতে পাচ্ছি। আর বেশি কথা বলতে পারছি না। তোমরা ছাঙ্গু লেক দেখো, এনজয় করো, আর আমি একটু রেস্ট নিয়ে আবার এগোচ্ছি নাথুলার দিকে। ঘড়িতে বাজে প্রায় 12টা, 12:15 এরকম। আর আমি দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেকের ঠিক পাশেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু রোপওয়ে আছে। আর এই রোপওয়ে দিয়ে তোমরা যদি চাও একবার ভিজিট করে কিন্তু যেতে পারো। একটা সুন্দর আলো আঁধারির খেলা হচ্ছে। আর তার সাথে সাথে রাস্তাটা শুধু দেখো বন্ধুরা, রাস্তাটা শুধু দেখো। এই রাস্তাটা অসাধারণ রাস্তা, মানে এই রাস্তার মধ্যে একটা গাড্ডাগুড্ডি কিচ্ছু নেই, কোনো পটহোলস নেই। এই সব রাস্তা দেখে আমাদের, মানে বেঙ্গল বলো বা যেখানেই বলো, যেসব রোড কনস্ট্রাকশনগুলো হয় তাদেরকে শেখা উচিত যে রাস্তা কীরকম হয়। আর এখানে রাস্তা আমি শুনেছি প্রায় 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়, যদি কোনো খারাপ হয় বা কোলাপস হয় ইনস্ট্যান্ট।
আমি এটা নিজেও দেখেছি, যখন আমি ফার্স্ট সিকিম গেছিলাম তখন আমি নিজেও দেখেছি 1 ঘন্টার মধ্যে রাস্তা তৈরি হতে। 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা আমি দাঁড়িয়েছি, মাঝখানে রাস্তা ভেঙে গেছিল, 1 ঘন্টার মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে গেছে। সো সত্যি হ্যান্ডস অফ ইন্ডিয়ান আর্মি, যে তারা ইনস্ট্যান্টলি এত সুন্দর এত ভালোভাবে এই জায়গাটাকে মেনটেন করে রেখেছে। আর তোমরা কখনো যদি আসো, তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার রেখো। যখনই তোমরা আসবে এই জায়গাটাকে পরিষ্কার রাখবে, সুন্দর রাখবে, আর ওয়েল মেনটেন করে কিন্তু সব কিছু চালাবে। আমি জুম করেছিলাম, ওই দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর দেখো তার নিচ দিয়ে পুরো মেঘের যেন একটা চাদর রয়েছে। পুরো রেঞ্জটা হয়তো আমি দেখতে পাচ্ছি না পুরো পরিষ্কার, বাট যতটা দেখা যাচ্ছে এনাফ আর বিউটিফুল। তো চলো, কাকা তো আনন্দে একদম আত্মহারা। কেমন দারুণ লাগছে, দারুণ লাগছে। আর ঠান্ডার কামড়টাই অন্যরকম। এবার তো ওপরের দিকে যাব, আর নিচে দেখো, নিচে শুধু পাহাড়গুলো দেখো, একটার গায়ে একটা, একটার গায়ে একটা, একটার গায়ে একটা, একটার গায়ে একটা, পাহাড়ই পাহাড় চারিদিকে। এখন শুধু ভিউ এনজয় করো। একটু চা খাবো, একটু চা খেয়ে তারপরে আবার স্টার্ট করছি জার্নি। চলো, সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বলো তো একদম হাত সুন পর যা রা। ওয়েলকাম টু নাথুলা, ইন্দো চায়না বর্ডার। নাথুলা এসে গেছি। 14,140 ফুট দেখিনি তোমাদের। নাথুলা, নাথুলা, অল্টিটিউড 14,140। ওপরে ইন্দো চায়না বর্ডার, সব থেকে কাছের বর্ডার যেখান থেকে চায়না দেখা যায়। তো দেখো, আমাদের ইন্ডিয়ান বর্ডার, আর তার ঠিক পেছনে হচ্ছে চায়না বর্ডার। এইখানটাতে জানি না এই এক্সপিরিয়েন্স কেমনভাবে তোমাদের সাথে শেয়ার করব। শ্বাসটা ফুলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি একটা অল্টিটিউডে, অনেকক্ষণ ধরে অ্যাজামশন বাইক যেটাকে বলে, স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছ, তার মধ্যেই কিন্তু ভিডিও করছি, তার মধ্যেই কিন্তু এগুলো রিচ করছি। স্যার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এইটুকুনি। দেখো জলগুলো সব জমে বরফ হয়ে গেছে। ভাঙি, হি 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 হি। চলো, সামনে বাবা মন্দির। বন্ধুগণ, বন্ধুরা, ভাইও আর উনকে বহনও, এই মুহূর্তে বাবা মন্দিরের কাছে এসে গেছি। তো বরফ বাড়ি এখানেও হচ্ছে। তো এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখানে একটু দাঁড়াবো, একটু দাঁড়িয়ে ওল্ড বাবা মন্দিরের হিস্ট্রিটা একটু জানবো, জেনে তারপরে চলে যাব নাথাং ভ্যালিতে হোমস্টে দেখতে। তো চলো একটু এগিয়ে দাঁড়াই, এখানেই দাঁড়াই। অনেকদিন পর কোনো সিক্রেট মন্দিরে ঘন্টা বাজালাম। তো বন্ধুরা, এটা হচ্ছে বাবা মন্দির। বাবাজির ছবি আর বাবাজির মূর্তি এখানে রয়েছে। তো বাবাজিকে শতকোটি প্রণাম। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আর সবাইকে প্রোটেক্টেড করো। বাবাজি, বাবা হরভজন সিং, ওনার একটা গল্প আছে যে ওনারই বাংকার ছিল এখানে কোনো এক অজানা পাহাড়ে। তো সেই পাহাড়ে বাবাজির ওই বাংকারে উনি প্রতিরক্ষায় ব্যস্ত ছিলেন। এটাই সেই বাংকার। ইয়েস, হ্যাঁ, খুব বড় স্নোফল হয়। তো সেখানে বাবাজি কোনো কাউকে একজনকে বাঁচাতে গিয়ে নিজেই শহীদ হন ওই বরফে। তো কথিত আছে যে বাবাজি তার পর থেকে সবাইকে প্রোটেকশন দেন এখানে।
কেউ কোনো রকম প্রবলেম ক্রিয়েট করলে, কেউ কোনো প্রবলেমে পড়লে বাবাজি তাদেরকে রক্ষা করেন। তো চলো উপর দিকে একবার উঠি, উঠে দেখি বাবাজির বাংকারটা। চলো আমি একবার এগিয়ে যাই। বাবাজির বাংকারে ঢুকে গেছি। একটা হনুমানজির ফটো আছে, আর এখানে ওনার বসার জায়গা। আর আর এখানটায় যাই দেখি, এখানে ওপরে ওনার একটা মূর্তি, এখানে ওনার একটা মূর্তি। অসাধারণ অসাধারণ সিনিক। বহুদিন পর আমি কোনো মন্দিরে ঢুকলাম, বিকজ অফ এটা একজন জওয়ানের মন্দির। তো ভারতের আর্মিকে শতকোটি প্রণাম, আর বাবাজিকে শতগুণ কোটি প্রণাম। সবাইকে দেখো বাবা। তো চলো, বাবাজি এখানে পোশাক আশাক সব রয়েছে, এভরিথিং। এখানে ওনার খাট, ছুরি, কাঙ্গান সবই রয়েছে, জুতো টুতো সব এভরিথিং রয়েছে। তো চলো আর বেশি দেরি করবো না, আস্তে আস্তে এগোই বাইরে নাথাংয়ের উদ্দেশ্যে। কারণ নাথাং এখান থেকে কিছু দূর যেতে হবে, তারপরে আমরা নাথাংয়ের উদ্দেশ্যে যেতে পারবো। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে এগোতে থাকি সামনের দিকে। দেখো বন্ধুরা, পুরো বরফ জমে গেছে চারিদিকে। নাথাং এখনো পৌঁছায়নি, বাট তাতেই যতটুকুনি সিনিক দেখাতে পাচ্ছি তোমাদেরকে। দেখো একটু সামনে যাই, এই দেখো পুরো বরফ বরফ, চারিদিকে শুধু বরফ পড়ে গেছে। বাবা মন্দিরে কিন্তু আমি বরফ পাইনি, বাট যত নাথাংয়ের দিকে নামছি আমি কিন্তু দেখতে পাচ্ছি বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। আমার মনে হয় আজকে রাত্রিবেলা হোল নাইট বরফ পড়বে, কালকে প্রচুর বরফবারি হবে। গাড়িটাকে কোল্ড স্টার্ট দিয়ে রাখতে হবে, আর একটা ছাদের তলায় রাখতে হবে, শেডের তলায়। কারণ ও যদি একবার বন্ধ করে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আমার। ওরে ভাই কি ঠান্ডা লেগেছে রে, ওরে বাবা বেশ ঠান্ডা। বড় বড় বরফ দেখা শখ মিটে গেছে। বরফ পড়া মানেই হচ্ছে সব কিছু ভিজে যাবে। তো যদি সবাই স্নোফলের আশাতে আসো, স্নোফল কিন্তু এখনো হচ্ছে, আমি তার মধ্যেই চালাচ্ছি, আমি বুঝতে পারছি। স্নোফল হলে সব থেকে বড় মুশকিল হচ্ছে, এক, তোমরা কাজ বন্ধ করে চালাতে পারবে না, পুরো ফগি, কাজ পুরো ঝাপসা হয়ে যাবে, সে যে কাজই হোক পুরো ঝাপসা হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে খুলেও চালাতে পারবে না, খুলে চালালে মুখে চোখে বরফ পড়বে, আর তার উপরে হাওয়া দেবে, কিন্তু হাওয়া এখন দিচ্ছে। তো মুশকিলটা আমাকে এখন হাফ ভাইজার করে চালাতে হচ্ছে, হেলমেট হাফ ভাইজার। এই যে হালকা 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 কিন্তু ব্ল্যাক আইস জমে গেছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি চালানোর চক্করে হয়তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু হালকা হালকা ব্ল্যাক আইস জমে গেছে, আর স্নোফল হচ্ছে, পুরো পুরো স্নোফল হচ্ছে। দেখো সামনে নাথাং ভ্যালি আর বেশিক্ষণ না। আর ওরা আমাদের আর্মির যে ক্যাফেটা আছে, তো ওই ক্যাফে থেকে বললো বেশি না, ওই 4-5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবে তুমি নাথাং ভ্যালি। তো নাথাং ভ্যালি যাবো। নাথাং ভ্যালিতে গিয়ে ওখানে একটা হোমস্টে দেখে, সুন্দর দেখে আজকের রাতটা ওখানেই। আর তারপরে দেখি তারপরের দিনে জুলুকে যাত্রা আছে, জুলুক হয়ে রোংলি হয়ে বাড়ির দিকে যাত্রা করব। তো চলো আর বেশি কথা না, ধীরে ধীরে এগিয়ে যাই, কারণ প্রচুর রাস্তা এখনো বাকি আছে, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে ঘুরছি, এখন প্রায় বাজে 3:30 মতো, 3:30 নাগাদ। এখন যদি নাথাং ভ্যালিতে পৌঁছাই তাহলে দেখতে হবে, এখন 3:30 বাজে, কতক্ষণে পৌঁছাই, 3:30 বাজে। চলো এগিয়ে যাই। প্রচণ্ড এক্সপিরিয়েন্স হলো, আর অনেক বেশি অ্যাডভেঞ্চার হলো। ওপরে তো শ্বাস ফুলে গেছিলো 12,000-14,000 ফিটে,
এখন আস্তে আস্তে রিলিফ লাগছে। হাসছি, তার অনেকগুলো কারণ আছে। এখন বাজে প্রায় 4:45, আর আমি এসে পৌঁছেছি দলমা হোমস্টে। আমরা যখন বাবা মন্দির থেকে বেরোই তখন প্রচণ্ড পরিমাণে স্নোফল শুরু হয়, রাস্তা পুরো অন্ধকার হয়ে যায়, আর আমরা নাথাং ভ্যালি পেরিয়ে প্রায় 10 কিলোমিটার এগিয়ে চলে আসি। তারপরে আবার ব্যাকে আসি, ব্যাকে এসে হোমস্টে খুঁজতে খুঁজতে নাথাং ভ্যালিতে আটকে পড়ি। আর তারপরে প্রায় 1 ঘন্টা পর খুঁজে পাই একটা হোমস্টে। সেখানে অফরোড, চরম অফরোড করতে করতে, শুধু অফরোড বললে ভুল হবে, চরম অফরোড করতে করতে এই হোমস্টেতে অবশেষে এসে পড়ি। থ্যাঙ্কস টু শঙ্করদা আর আমার সাথে আরও কিছু রাইডাররা ছিল, তাদের যে তারা আমাকে তাদের সাথে করে নিয়ে, আর একসাথে আমরা সবাই অ্যাকচুয়ালি আমাকে একসাথে একা করে নয়, আমি একাই আসছিলাম, তো ওনারাই বললেন যে আমরাও যাচ্ছি, আমরাও তো বুঝতে পারছি না, তো বলে চলো তাহলে একসাথেই যাই। আস্তে আস্তে গিয়ে আমরা ঠিক হোমস্টেতে পৌঁছে গেলাম। হোমস্টেটার নাম দলমা হোমস্টে। নতুন করে দেখানোর কিছু নেই। রুমের মধ্যে একটা খাট আছে, জানি না অন্ধকারে দেখতে পাবে কিনা, একটা খাট, আরেকটা খাট, দুটো খাট আছে। রয়েছে কিছু ব্ল্যাঙ্কেটস, যেরকম অন্যান্য জিনিস থাকে, বালিশ। হাবিয়ে যাচ্ছি প্রচণ্ড, এত কিছু বলতে পারছি না। বালিশ আছে, একটা টেবিল আছে, আর একটা টি টেবিলের মতন রয়েছে, আর এখানে বাথরুম রয়েছে। এখানে একটা বাথরুম রয়েছে, বাথরুমের মধ্যে গিজার। এখানে আশা করাটা বোকামিই হবে। তো মোটের উপরে এই, এখানে আলো তোমরা খুব একটা পাবে না, এখানে একটাই বাল্ব। তো এখানেই আজকে ভাবছি এখানেই এন্ড করব। দেখি খাবার দাবারের রাত্রিরে টেবিলে যাই, ওখানে গিয়ে খেয়ে দে বা খেতে খেতে তোমাদের সাথে কথা বলে আজকের এই অ্যাডভেঞ্চারাস দিনটা এখানেই এন্ড করব। রাত্রিরে হালকা খাবার, ভাত ডাল তরকারি আর চিকেন। ডাল তরকারিটা পরে আসছে, তো আপাতত চিকেন দিয়ে স্টার্ট করে দিই। আর অনেক বেশি টায়ার্ড আজকে, তো আজকে আর বেশি ভিডিও করবো না, আজকের ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো আজকের মতন গুড নাইট, ভালো থেকো অ্যান্ড স্টে টিউনড।